একবার কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর জানতে পারলেন আপনি দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, অথচ আপনি কিছুই করেননি। আপনার পুরো জীবনটা আসলে অন্য কেউ কন্ট্রোল করছে, ঠিক দাবার গুটির মতো। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই এক হারহিম করা গল্প নিয়ে এসেছে 2025 সালের আলোচিত এবং ডিজনি প্লাস কোরিয়ার নাম্বার 1 কোরিয়ান ড্রামা, যেখানে মিথ্যা মামলা দিয়ে একজন নির্দোষ মানুষের জীবন ধ্বংস করা এবং তার ফিরে এসে সেই অন্যায়ের ভয়ঙ্কর প্রতিশোধকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের আজকের এই ড্রামার গল্পটি। সাইকোলজিক্যাল ক্রাইম এবং থ্রিলারে ভরপুর এই সিরিজটি আপনি একবার দেখতে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। সিরিজটি রিলিজ হওয়ার মাত্র কয়েক মাসে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। গুগল ইউজারদের 98% এই সিরিজটিকে পজিটিভ রেটিং দিয়েছে। তো এই অসাধারণ গল্পে যাওয়ার পূর্বে একটি ছোট্ট বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনটি শেষ করেই দেব সোজা আজকের এই অসাধারণ গল্পে ডুব। তো এপিসোডের শুরুতে আমরা প্রধান হিরো তাজুংকে দেখতে পাই। সে তাড়াহুড়ো করে একটি বিল্ডিং থেকে বাইরে আসে, বাইকে ওঠে এবং কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এরপর সে একটা টানেলে ঢোকে। টানেলে ঢোকার পর দেখা যায় আসলে সে একটি হলুদ গাড়িকে ধাওয়া করছিল। সে তার বাইক নিয়ে গাড়িটির পথ আটকিয়ে দেয়। তখন সেই চালক তাকে প্রায় চাপা দিতেই যাচ্ছিল, কিন্তু তাজুং বাইকটাকে কৌশলে উপরে তুলে নেয়। সে তখন সেই গাড়িওয়ালার দিকে তাকিয়ে বলে, আজ আমি মরে গেলেও তোমাকে সঙ্গে করে নিয়ে নরকে চলে যাব। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতেই পারবে না। যদিও আমাদের এখানে সেই রহস্যময় গাড়িওয়ালার মুখটা দেখানো হয় না। এখন আমরা ফিরে যাই অতীতের একটা দৃশ্যে, যেখানে উঠে আসে সবকিছু শুরুর গল্প। তাজুং আসলে তখন একজন সাধারণ ডেলিভারি ম্যান হিসেবেই কাজ করত। সে বাড়ি বাড়ি গিয়ে পার্সেল পৌঁছে দিত। রাতে সে তার ভাই তাইনের সাথে ফোনে কথা বলে। তাজুং ভাইয়ের খোঁজ নেয়, সে কেমন আছে, খাওয়া দাওয়া করেছে কিনা, তার পড়াশোনার কি অবস্থা। সে জানতে চায় এবার তাইন ভালো রেজাল্ট করে তাকে খুশি করতে পারবে কিনা। তাজুং যেখানে ছিল তার পাশেই একজন ডেলিভারি বয় ভুল করে একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে। ছেলেটা সরি বলেও মেয়েটি তাকে যাতা বলে গালিগালাজ করতে থাকে। মেয়েটির সাথে তার বয়ফ্রেন্ডও ছিল। তখন তাজুং ওই ডেলিভারি বয়ের কাছে এসে বলে যে ওই রাস্তায় খুবই জ্যাম, তাই সে সেখানে ডেলিভারি দিতে পারবে না। অন্য ডেলিভারি বয়টা জানায় কাল সেখানে কিছু কাজ হচ্ছিল, হয়তো সেই কারণেই জ্যাম লেগেছে। ওরা যখন নিজেদের পার্সেলগুলো চেক করছিল, ঠিক তখনই ওই বদমেজাজি মেয়েটা আর তার বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তারা ডেলিভারি বয়দের হাত থেকে পার্সেলটা ছুঁড়ে ফেলে দেয় এবং গাড়িটা নিয়ে স্পিডে পালিয়ে যায়। তাজুং কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বাইকটা স্টার্ট দিয়ে দেয়, ওদের পিছু নেয়। অনেকক্ষণ ধাওয়া করার পর শেষমেশ সে ওদের গাড়িটার সামনে গিয়ে তাদের পথ আটকে দাঁড়ায়। তাজুং পার্সেলটা কুড়িয়ে গাড়ির ভেতরে ছুড়ে দিয়ে বলে, আপনারা এটা পেমেন্ট করেননি। মেয়েটা তখন আশেপাশের লোকজন দেখে ভয় পেয়ে তার বয়ফ্রেন্ডকে বলে, সবাই আমাদেরকে দেখছে, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও। তখন ছেলেটা টাকা দিয়ে দেয়। পরের সিনে তাজুংকে তার একটা বন্ধুর সাথে কথা বলতে দেখা যায়। সে গর্ব করে বলছিল, জানিস আমি আজকে কি করেছি? ওটা একটা স্পোর্টস কার ছিল, তবু আমি ধরে ফেলেছি আর টাকা আদায় করেছি। ঘটনাটা একটা একাডেমির সামনে ঘটেছিল। ঠিক তখন তাজুংয়ের ভাই তাইন সেখানে চলে আসে। তাজুং তাকে নিয়ে একটা বাগানে গিয়ে বসে আর খেতে দেয়। তাইন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো কাজ করছো কেন? তাজুং জানায় তার এখনো অনেক কাজ বাকি। এরপর তাইন তার নতুন দোকানের কথা জিজ্ঞেস করে। দেখা যায় দোকানটা খুবই সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। তাজুং বলে, দোকানটা খুবই তাড়াতাড়ি চালু হবে, কিন্তু তুমি খাচ্ছ না কেন? তাইন বলে, আমি একটা শো দেখে তারপরই খাবো। তাজুং একটু রেগে বলে, সময় নষ্ট না করে পড়ায় মন দাও। তাইন উত্তর বলে, চিন্তা করো না, এবার আমি পাশ করেই ছাড়বো। আচ্ছা, দোকানটা দেখে মনে হচ্ছে না মা সাজিয়েছে? তাজুং বলে, না, এটা আমি সাজিয়েছি। মায়ের কাছ থেকে আমি সব শিখেছিলাম। সামনে মায়ের মৃত্যুবার্ষিকীতে আমি একাই যাব, তুমি যাবে না। তোমার সামনে পরীক্ষা, তাই পড়াশোনাতেই ফোকাস করো। এরপর তাইন বাসায় ফিরে আসে এবং অনলাইনে বাচ্চাদের ক্লাস নিতে শুরু করে। এরপর তাজুং কিছু বক্স নিয়ে উপরতলায় যায়। সেখানে তার 3 বন্ধু দোকানের ডেকোরেশনের কাজে তাকে হেল্প করছিল। একটু পর তাজুংয়ের গার্লফ্রেন্ড সুজিও সেখানে চলে আসে। কাজের শেষে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। তাজুং বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলে, তোরা যা করলি তার জন্য আমি পেমেন্ট করে দেব, তোরা অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিস। এরপর তার বন্ধুরা চলে যায়। যাওয়ার সময় সুজি জিজ্ঞেস করে, তুমি যে দুটো কাজ একসাথে করছো, তোমার কষ্ট হয় না? তাজুং বলে, তাইন পাস না করা পর্যন্ত আমাকে তো করতেই হবে। তা তুমি কি আজ বাড়ি যাবে না? সুজি জানায়, আজ সে বাড়ি যাবে না, এখানেই থাকবে। তাজুং রাজি হয়ে যায় আর এরপর তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। পরদিন সকালে অ্যালার্ম শুনে তাজুংয়ের ঘুম ভাঙে। সে সুজির জন্য নাস্তা বানিয়ে আবারও তার ডেলিভারির কাজে বেরিয়ে পড়ে। একটা বিল্ডিংয়ের লিফটে মিস করে আর সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দেখতে পায় একটা গাছ প্রায় মরে যাচ্ছে। সে গাছটাকে রোদে সরিয়ে রাখে আর মালিকের জন্য একটা চিরকুট লিখে দেয়।
সেখানে লেখা ছিল একটু রোদে রাখলেই গাছটা ঠিক হয়ে যাবে। এরপর আরেকটা ডেলিভারি শেষে এক বয়স্ক মহিলা তার সাহায্য চান। তাজং ওনার ভারী ব্যাগটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে তাকে সাহায্য করে। সন্ধ্যায় কফি খাওয়ার সময় তাজং ঝোপের মধ্যে একটা ফোন বাজতে শুনতে পায়। ফোনটা তুলতে ওপাশ থেকে একটা মেয়ে জিজ্ঞেস করে ফোনটা কোথায়। তাজং জায়গাটা বলে, মেয়েটা তাকে ফোনটা পৌঁছে দিতে রিকোয়েস্ট করে। তাজং প্রথমে মানা করে দেয় কারণ তার কাজ ছিল। সে বলে ফোনটা সে দোকানে রেখে যাচ্ছে। তখন মেয়েটা ইমোশনাল হয়ে বলে তার মায়ের পায়ে চোট লেগেছে, তাই সে আসতে পারবে না। সে তাজংকে অনেক টাকার অফার করে। টাকার অঙ্ক শুনে তাজং রাজি হয়ে যায় আর কফি ফেলে দিয়ে সে ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তাজং দেখে জায়গাটা একদমই ফাঁকা। সে অবাক হয়ে যায়। মেয়েটা ফোনে তাকে জানায় সে অচেনা কারো সামনে আসতে পারবে না, তাই টানেলের ভেতরে একটা বাক্স আছে, সেখানে ফোনটা রেখে টাকাটা যেন নিয়ে যায়। তাজং তাই করে। টাকাটা নিয়ে ফেরার সময় হঠাৎ করে একটা ট্রাক খুব স্পিডে তার গা ঘেঁষে বেরিয়ে যায়। তাজং রেগে বলে লোকটা পুরো পাগল নাকি, একটুর জন্য জানতেই যাচ্ছিল। এরপর সে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় তাজং তার মায়ের সমাধির সামনে দাঁড়িয়ে আছে। সম্ভবত আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। সে আস্তে আস্তে বলে, মা, আমি তাইনকে বারণ করেছি এখানে আসতে। ওকে এখন পড়াশোনায় মন দিতে হবে, কিন্তু বুঝি না পড়ালেখাটা ওর কাছে এত কঠিন কেন লাগে। ছেলেটা খালি বারবার ফেলই করছে। ঠিক তখনই তাইন সেখানে চলে আসে। তাজং তো অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে আসতে নিষেধ করেছিলাম। তাইন একটু হেসে উত্তর দেয়, মন মানলো না। তুমি একা একা মার সাথে কথা বলবে, সেটা কি হয়? তাছাড়া আমার খুব খিদে পেয়েছে, তোমার খাবারটা আমাকে দাও। তাজং একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তুমি আমার খাবারটাও খাও, আমার এমনিতেও খিদে পায়নি। তাইন চুপচাপ খাবারটা নিয়ে খেতে বসে পড়ে। সেদিন সন্ধ্যাবেলায় বৃষ্টি শুরু হয়ে যায়। তাইজং তার গাছগুলো ঘরে তুলে আনে, দু একটা গাছের যত্ন নেয়, ছবি তুলে আর সুজিকেও পাঠিয়ে দেয়। ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ। তাইজং জিজ্ঞেস করে কে। দরজা খুলতেই পুলিশ তাকে ঘিরে ফেলে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতে হাত করা পরিয়ে দেয়। পুলিশ বলে, তোমাকে ধর্ষণ আর খুনের দায়ে গ্রেপ্তার করা হলো। পুলিশ ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে চারপাশ থেকে ছেকে ধরে। টিভিতে ব্রেকিং নিউজ চলে আসে, নদীর ধারে 20 বছর বয়সী এক তরুণীর লাশ পাওয়া গিয়েছে আর সন্দেহভাজনকে পুলিশে ধরে ফেলেছে। সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ে। এদিকে সুজি তার ক্যাফেতে কাজ করছিল। সে এসবের কিছুই জানতো না। সে তাইজংকে ফোন করে আর জিজ্ঞেস করে, কি করছো, ব্যস্ত নাকি? অন্যদিকে থানায় তাইজংকে জেরা করা শুরু হয়ে যায়। পুলিশ তাকে একটা মেয়ের ছবি দেখায়। তাইজং অবাক হয়ে চিৎকার করে ওঠে, আমি তো এই মেয়েকে চিনি না, আমাকে খামোখা কেন ধরে এনেছেন? আপনাদের তো ওয়ারেন্টও নেই। পুলিশ উত্তরে বলে, আমাদের ওয়ারেন্টের দরকার নেই। তাইজং আবারও বলে, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার দোকান তো খোলা, আমাকে একটা ফোন করতে দিন যাতে আমার বন্ধু গিয়ে গাছগুলোর একটু যত্ন নিতে পারে। পুলিশ বলে, কি সব আবল তাবল বকছো? তখনই ফরেনসিক টিম এসে বলে, মুখ খুলুন। তাইজং বাধ্য হয়ে ডিএনএ স্যাম্পল দেয়। ওদিকে সুজিও খবরটা পেয়ে কান্নায় ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে তাইজং অ্যারেস্ট হয়েছে। জেলে তাইজংয়ের বন্ধুরা তাকে দেখতে আসে। তারা জিজ্ঞেস করে, কি অবস্থা তোর? তাইজং ক্লান্ত গলায় বলে, জানি না রে, আমি কিছুই বুঝতে পারছি না, তবে তোরা দেখতে এসেছিস বলে ভালো লেগেছে। কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। তোরা একটা উপকার করবি, আমার দোকানে গিয়ে গাছগুলোর একটু খেয়াল রাখিস। বন্ধুরা মুখ চাওয়াচাওয়ি করতে থাকে আর বলে, তাইজং, তুই আসলে পরিস্থিতিটা বুঝতে পারছিস না, তোর সব ব্যক্তিগত ব্যাপার এখন সবার সামনে চলে এসেছে। তাইজং অবাক হয়ে বলে, মানে তোরা কি বলতে চাইছিস? পরের দৃশ্যে দেখা যায় সুজি দোকানে পৌঁছায়, কিন্তু গিয়ে দেখে দোকানের দেয়ালে সব আজে বাজে কথা লেখা আছে। সুজিকে খারাপ মেয়ে বলে গালিগালাজ করা হয়েছে এবং লেখা হয়েছে যে তার এখানে থাকা উচিত নয়। তাইজং তখন থানার ভেতরে একটা পুলিশ অফিসারের সাথে কথা বলছিল। পাশে দাঁড়িয়ে এক আইনজীবী নিজের ক্লায়েন্টের সাথে কিছু আলোচনাও করছিল। এমন সময় তাইজং পুলিশকে জিজ্ঞেস করে, আমি কবে ছাড়া পাবো? পুলিশ অফিসার তো বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, বাজে বকবক বন্ধ করো, আমরা খুব ভালো করেই জানি তুমি ওকে খুন করেছো। এই কথা শুনে তাইজং নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে বলে ওঠে, কি সব আজে বাজে কথা বলছেন, আমি কিছুই করিনি। আপনারা কি মনে করেন যা ইচ্ছা তাই করবেন? একবার শুধু আমাকে বের হতে দিন, আমি আপনাদের নামে মামলা ঠুকে দেব। পাশে দাঁড়িয়ে থাকা সেই আইনজীবী চুপচাপ তাদের পুরো কথোপকথন লক্ষ্য করছিলেন। এদিকে টিভিতে তাইজংয়ের গ্রেপ্তারের খবর দেখে সুজি আর বসে থাকতে পারে না। সে একজন আইনজীবীর সাথে দেখা করে, সাথে তাইনও ছিল। তাইজংয়ের বন্ধুরা খুবই চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আসলে হচ্ছেটা কি? আমরা কিছুই বুঝতে পারছি না। সুজি তাদের আশ্বস্ত করে বলে, আমি এই আইনজীবীকে ঠিক করেছি, আমরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না, যেভাবেই হোক তাইজংকে বাইরে আনতেই হবে। তাইন তখন সুজিকে জিজ্ঞেস করে, তুমি কি তার সাথে দেখা করেছো?
সুজি মাথা নেড়ে বলে, না, তবে কালই আমি ওর সাথে দেখা করতে যাব। পরের দৃশ্যে দেখা যায় সুজি জেলে তাইজুং এর সাথে দেখা করতে এসেছে। তাইজুং খুব হতাশ গলায় বলে, আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে এসবের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সত্যি বলছি, আমি বুঝতে পারছি না কেন আমার সাথেই সবসময় এমন হয়। সুজি তখন নরম গলায় জানতে চায়, তুমি কি আর কিছু বলতে চাও? তাইজুং কান্না আর কষ্ট চেপে রেখে বলে, তুমি আসলে কি শুনতে চাও? আমি তো কিছু করিনি। এই কথা শুনে সুজি হেসে বলে ওঠে, ব্যাস, আমি শুধু এই কথাটাই শুনতে চেয়েছিলাম। আমার তোমার উপরে পূর্ণ বিশ্বাস আছে, তুমি একদম সাহস হারাবে না। তোমাকে বের করার লড়াইটা আমি চালিয়ে যাব। পরের দৃশ্যে দেখা যায় আইনজীবী আবারও তাইজুং এর সাথে কথা বলছিলেন। তিনি শান্ত গলায় তাকে বোঝায়, আমাদের এখন প্রমাণ করতে হবে যে ওই মেয়েটা যেদিন মারা যায় সেদিন তুমি সারাদিন নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলে। আইনজীবী তাকে জানায়, যেহেতু তাইজুং এমনিতেই খুবই ব্যস্ত থাকে, তাই তার সারাদিনের কাজের হিসাব আর শিডিউল তৈরি করা খুব একটা কঠিন হবে না। এরপর ঘটনার দিন আর তার আগের দিনের প্রতিটা মুহূর্তের হিসাব মেলানো শুরু হয়। তারা তাইজুংকে জিজ্ঞেস করে, সেদিন ঠিক ওই সময় তুমি কি করছিলে? তাইজুং একে একে সব মনে করে বলে দেয়, যে কোথায় গিয়েছিল, কি কাজ করেছিল, কার সাথে দেখা হয়েছিল। সব শুনে একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়ে যায়। তালিকাটা দেখে আইনজীবী মুগ্ধ হয়ে বলে, দারুণ, সব একদম রেডি হয়ে গিয়েছে, এভাবে এগুলে মামলাটা আমরা জিতব। সুজি সেই তালিকা দেখে মনে মনে খুবই কষ্ট পায়। সে বিড়বিড় করে বলতে থাকে, তুমি কাজের চাপে এতটাই ব্যস্ত ছিলে যে ঠিকমতো খাওয়ারও সময় পাওনি। অন্তত নিজের শরীরে তো একটু খেয়াল রাখতে পারতে। এরই মধ্যে অন্য একজন আইনজীবী তাইজুং এর কাছে এসে বলে, শোনো, আমিও তোমাকে সাহায্য করতে চাই। তোমাকে দেখে আমারও মনে হচ্ছে তুমি নির্দোষ, তাই প্লিজ আদালতের সত্য কথাটাই বলো, সত্যের পাশে থেকো। পরের দৃশ্যে আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। তাইজুং এর আইনজীবী বিচারকের সামনে তুলে ধরে যে মেয়েটি মারা যাওয়ার দিন তাইজুং কতটা ব্যস্ত ছিল। তিনি প্রমাণ করে দেন যে সে সারাদিন কাজ ছাড়া আর কিছুই ভাবেনি। সাক্ষীরাও তার পক্ষে কথা বলে। সবাই জানে তাইজুং খুবই ভালো ছেলে, ওর পক্ষে এমন জঘন্য কাজ করা অসম্ভব। তখন সেই অন্য আইনজীবী যিনি আগে তাইজুং এর সাথে কথা বলেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বলেন, আমি জানি তুমি খুবই ভালো মানুষ আর এখানে দেখানো তথ্যগুলো ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা আছে। তুমি ডেলিভারি দিতে যে অ্যাপার্টমেন্টে গিয়েছিলে, মেয়েটির ফ্ল্যাটও ঠিক ওখানেই ছিল। তুমি সেখানে মোট 7 মিনিট ছিলে। আমার প্রশ্ন হচ্ছে, ওই 7 মিনিট আসলে তুমি কি করেছিলে? তাইজুং একটু ভেবে শান্ত গলায় উত্তর দেয়, ওখানে একটা গাছ ছিল যার পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল। আমি তাই মালিকের জন্য একটা ছোট চিঠি আর নোট লিখে রেখেছিলাম যাতে গাছটার একটু যত্ন নেয়। আইনজীবী মাথা নেড়ে বললেন, তা হতে পারে। এরপর তিনি একটা ভিডিও ফুটেজ দেখে জিজ্ঞেস করলেন, এখানে দেখা যাচ্ছে তুমি হাতে একটা ব্যাগ নিয়ে যাচ্ছ, এর ভেতরে কি ছিল? তাইজুং একটু সময় নিয়ে বলে, এটা ওই বয়স্ক মহিলার জিনিসপত্র ছিল, আমি ওনাকে সাহায্য করার জন্য ব্যাগটা বয়ে দিচ্ছিলাম। এর পরের দৃশ্যে দেখা যায় আইনজীবী হানা তাইজুং এর সাথে কথা বলছে, কিন্তু একটা সুটকেসের ছবি দেখিয়ে বলে, লাশের পাশে ঠিক এরকমই একটা সুটকেস পাওয়া গিয়েছে, শুধু রংটা আলাদা। তাইজুং বুঝতে পারছিল না কি বলবে। এর মধ্যে হানা আবারও প্রশ্ন করে, ভিকটিমের ফোন তোমার কাছে কিভাবে এলো? তাইজুং আকাশ থেকে পড়ে। সে বলতে থাকে, মানে ভিকটিমের ফোন আমার কাছে থাকবে কেন? হানা ঠান্ডা গলায় বলে, তুমি তো কনভেনিয়েন্স স্টোরে গিয়েছিলে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তখন ফোনটা তোমার কাছে ছিল। তাইজুং তখন পুরো ঘটনাটা খুলে বলে। সে বলতে থাকে, আমি ফোনটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। এরপর এক লোক আমাকে ফোন করে বলে ফোনটা তার এক অফিসে পৌঁছে দিতে, আর সে আমাকে অনেক টাকাও দেবে। আমি খুনাখরেও জানতাম না এটা ওই মরা মেয়েটারই ফোন। হানা এরপর একটা জায়গার ছবি দেখিয়ে জানতে চায়, তুমি কি ফোনটা এখানেই রেখে এসেছিলে? তাইজুং মাথা নেড়ে বলে, হ্যাঁ, ওই লোকটাই বলেছিল কারোর সাথে দেখা না করে এই বক্সে ফোনটা রেখে যেতে। হানা তখন গম্ভীর হয়ে বলে, তুমি কি জানো তুমি যেখানে ফোনটা রেখেছিলে সেখান থেকে মাত্র 40 মিটার দূরেই মেয়েটার লাশ পড়েছিল? এরপর তিনি ক্রাইম সিনের কিছু ভয়ঙ্কর ছবি দেখায় যে কোথায় কিভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ওই ছবিগুলো দেখার সময় সুজির চোখ আটকে যায় একটা বাঁকানো ব্রেসলেটের উপরে। এটা দেখতে হুবহু তাইজুংয়ের ব্রেসলেটের মতোই ছিল, কিন্তু সুজি তখনও কাউকে কিছু বলে না। কিন্তু হানা তখন বোমা ফাটানোর মতো করে বলে, আমরা তোমার ডিএনএ টেস্ট করেছি, ভিকটিমের শরীরে তোমার ডিএনএ পাওয়া গিয়েছে। তাইজুং চিৎকার করে বলে ওঠে, অসম্ভব, আমি কিছুই করিনি, আমি নির্দোষ। পুলিশ তাকে তখন চেপে ধরে। হানা তখন আরেকটি ছবি দেখে জিজ্ঞেস করে, তুমি সেই অ্যাপার্টমেন্টে একটা শুকনো গাছের কথা বলেছিলে, তাই না? আমরা সেখানকার ভাড়াটিয়াদের কাছে জিজ্ঞেস করেছি, ওখানে কোনো গাছই নেই। প্রমাণ হিসেবে তিনি সেই জায়গার ছবিও দেখায়। এরপর সুজি তাইজুংয়ের সাথে দেখা করতে আসে। প্রথমে সে জানায়, আমাদের আগের আইনজীবী কেসটা ছেড়ে দিয়েছেন। এরপরে সে সরাসরি প্রশ্ন করে, তোমার হাতের ব্রেসলেটটা কোথায়? তাইজুং আমতা আমতা করে বলে, আমার কাছে নেই, কোথায় হারিয়েছি জানি না।
এই কথা শুনে সুজি কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি চাই না ভবিষ্যতে আফসোস করতে যে আমি এক অপরাধীর পাশে দাঁড়িয়েছিলাম। আমি ভাবতেই পারিনি তুমি এমন হবে। আর শুনে রাখো, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। তাইজং তখন অনুনয় করে বলে, প্লিজ সুজি, আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। কিন্তু সুজি আর কোনো কথা শোনে না। সে নিজের হাতের ব্রেসলেটটা খুলে তাইজংয়ের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় সব আসামিকে বড় সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছে। ভিড়ের মধ্যে তাইজং আছে। ভয়ে সে একেবারেই চুপসে গেছে। গার্ডরা একে একে সবাইকে জেলের ভেতরে পাঠিয়ে দেয়। তাইজংও ধীর পায়ে জেলের অন্ধকার জগতের দিকে এগিয়ে যায়। আর এখানেই এপিসোডের প্রথম পার্টটা শেষ হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই নতুন কয়েদিদের জেলে নিয়ে আসা হচ্ছে। জেলের প্রহরীরা প্রথমে তাদের জেলের কড়া নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছে। সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাওয়া, রাতের খাবার, এমনকি কখন গোসল করতে হবে, সবকিছুরই যে একটা নির্দিষ্ট সময় আছে তা তাদের কড়াভাবে জানিয়ে দেওয়া হয়। নিয়মগুলো জানানোর পর নিয়ম মাফিক তাদের প্রত্যেকের ডাক্তারি পরীক্ষা বা মেডিকেল চেক আপ করানো হয়। পরের দৃশ্যে দেখা যায় তাইজংয়ের সাথে জেলে দেখা করতে এসেছে সেই উকিল যাকে আমরা আগের পর্বে এক ঝলক দেখেছিলাম। সে নিজের পরিচয় দিয়ে বলে তার নাম সাংরোক। সে তাইজংকে আশ্বস্ত করে বলে, তুমি আমাকে তোমার সরকারি আইনজীবী ভাবতে পারো, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। সাংরো আরও বলে, কোর্টে যখন তোমার শুনানি চলছিল আমি সেখানেই উপস্থিত ছিলাম। প্রসিকিউটরের কথার সাথে আমি মোটেও একমত নই। আমার মন বলছে তুমি নির্দোষ, তুমি আসলেই কিছু করনি। এই কথা শুনে তাইজং তাকে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি কসম খেয়ে বলছি, ওই ভিকটিম মেয়েটিকে আমি কখনোই দেখিনি, তার সাথে আমার কোনোদিন দেখাও হয়নি। সাংরো সব কথা শোনার পর একটি রেকর্ডিং চালু করে তাকে বলে, মন দিয়ে ভাবো এবং আমাকে বলো সেদিন কি হয়েছিল। যদি সামান্য কোনো খুঁটিনাটি বিষয় থাকে সেটাও আমাকে জানাতে ভুলবে না। তাইজং কিছুক্ষণ ভাবে এবং জানায় যে তাকে ঘটনাস্থলের ছবি দেখানো হয়েছিল। সেখানে একটি ব্রেসলেট ছিল যেটি তার, যদিও সেই ব্রেসলেট নিয়ে কোনো কথা ওঠেনি। সে আরও জানায়, আমার ব্রেসলেটটা ওখানে কিভাবে গিয়েছিল আমি সত্যিই জানি না। আমি তো কখনো ওই জায়গাতেও যাইনি। তবে তাইজংয়ের যতদূর মনে পড়ে একবার বিশ্রাম নেওয়ার জন্য সে তার ভাইয়ের বাসায় গিয়েছিল আর সেখানেই হয়তো ব্রেসলেটটি পড়ে গিয়েছিল। এর পরের দৃশ্যে তার ব্রেসলেটে ফেলে আসার বিষয়টি দেখা যায়। সাংরো তাকে আশ্বস্ত করে বলে, তোমার এই তথ্যের ভিত্তিতে আমরা মামলাটি নতুন করে শুরু করতে পারি। আমাদের মধ্যে যা কথা হলো তার কাউকেই জানাবে না। এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ভাই কোথায় থাকে? আমি নিজে গিয়ে সব খতিয়ে দেখব। তাইজং তার ভাইয়ের ঠিকানা দিয়ে দেয়। এদিকে এফ নামের এক ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছু লোক তাকে ধরে তাদের বসের সামনে নিয়ে আসে। বসের নাম তেওকসু। তেওকসু তাকে জিজ্ঞেস করে, তুমি আর কত বছর এখানে থাকবে? কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করে। আর সঙ্গে সঙ্গে তেওকসু এর লোকেরা তাকে ধরে মারধর করতে শুরু করে। তেওকসু তাকে ধমক দিয়ে বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আর কত বছর এখানে থাকবে? যদি না বলো তোমার হাত কেটে দেব। লোকটি ভয়ে ভয়ে বলে, আজীবন। তেওকসু তখন বলে, তুমি একটি মেয়েকে ধর্ষণ করে কেটে হান নদীতে ফেলে দিয়েছো, তোমার কি একটু লজ্জা হয় না? কিন্তু লোকটি তখন অস্বীকার করে বলে, এটা আমি করিনি। ঠিক সেই সময়ে তেওকসুয়ের লোকজন দেখতে পায় সেখানে নিরাপত্তা রক্ষীরা আসছে আর সে তাদের বসকে সতর্ক করে দেয়। এরপর তারা লোকটিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তেওকসু নিজের সেলে ফিরে আসে, যেখানে আগে থেকেই থাকা এক কয়েদি তাকে দেখে বলে, বসকে দেখলে বুঝি? শুনলাম তুমি নাকি সব মেনে নিয়েছিলে, খুব মজা পেয়েছো তাই না? এরপর সেই লোকটির দিকে কাগজের পাতা ছুঁড়তে থাকে। তবে লোকটি কোনো কথা না বলে সাংরোর আইডি কার্ডের দিকে তাকিয়ে থাকে। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই তেওকসুকে খাবারের সময় কয়েদিদের সঙ্গে কথা বলতে দেখা যায়। সে তার প্রাপ্য টাকা আদায় করছিল। তাইজং খাবার খেতে এলে তেওকসুকে দেখেও তাদের কাছে না গিয়ে আলাদা একটি জায়গায় বসে পড়ে। তখন দুজন কয়েদি এসে তার কাছে বসে এবং ফিসফিস করে বলে, ওকে রাগিও না, তুমি হয়তো জানো না ওকে, ওর নাম তেওকসু। ওই জায়গাটা ওই চালায়। ওর একটি ছোট বোন ছিল যার সঙ্গে খুব খারাপ কাজ করা হয়েছিল। তেওকসু সেই সব লোককে মেরে ফেলেছিল। এখন তুমি খেয়ে নাও, পরে তোমাকে সবকিছুই বলবো। এর পরের দৃশ্যে তাইজংকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরো কয়েকজন ছিল। তারা তাইজংকে ধরে ফেলে আর তার সঙ্গে জোর করে খারাপ কাজ করে। এরপর সাংরো তাইজংয়ের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি যখন তোমার ভাইয়ের কাছে পৌঁছাই সে ততক্ষণে আত্মহত্যা করেছে। সাংরো তাকে তার ভাইয়ের আত্মহত্যার ভিডিওটি দেখায় এবং সেখান থেকে চলে যায়। তাইজং তখন জেলখানার ইয়ার্ডে এসে তার ভাইয়ের শেষ দৃশ্যটি মনে করতে থাকে এবং কাঁদতে শুরু করে দেয়। কাছেই থাকা আরেক কয়েদি ইউনসিক এটি লক্ষ্য করে। রাতে তাইজং তার ভাইয়ের কথা ভাবতে ভাবতে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে।
তখনই সে একটা স্বপ্নে চলে যায় যেখানে তার ভাই ছিল। তার ভাই তাকে বলে, আপনি একটি উপহার পেয়েছেন, যখন এই চারা গাছগুলো মরে যায় আপনি সেগুলোকে আবারও বাঁচিয়ে তোলেন। তাইজং জানায়, এমন কিছু না, আমি শুধু এই গাছগুলো যত্ন নিয়েছিলাম। তার ভাই তখন চিৎকার করে বলে, আপনি এমন কেন করলেন? আপনি আমাদের এখানে আসার চেষ্টা কেন করলেন? আপনার এমন করা উচিত হয়নি, আপনাকে এখনই চলে যেতে হবে। এই চিৎকারে তাইজংয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে দেখে পাশে ইউনসিক এবং একজন ফাদার বসে আছে। ফাদার তাইজুনকে দেখে সেখানকার নিরাপত্তা রক্ষীদেরকে বলে, আমি একে আগেও আত্মহত্যা করার চেষ্টা করতে দেখেছি। তখন সেই নিরাপত্তা রক্ষী জানায়, এই তৃতীয়বারের মতো আত্মহত্যা করার চেষ্টা করলে কোনো থেরাপিতেই কাজ হচ্ছে না। ইউনসিক তাইজংয়ের হাতে কিছু আঘাতের চিহ্ন দেখে। তাইজংয়ের বন্ধুরা তার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু পুলিশে জানায় সে দেখা করতে রাজি হয়নি। এরপর দেখা যায় কয়েদিরা জেলখানার ভেতরে একটি ছোট গির্জায় জড়ো হয়। ইউনসিক তাদের সবাইকে পরিচালনা করছে এবং সবাইকে কেক দিচ্ছে। একে একে সবাই চলে গেলেও তাইজং সেখানে চুপ করে বসে থাকে। ইউনসিক তার কাছে এসে তাকে কেক খেতে দেয়, কিন্তু তাইজংয়ের সেদিকে কোনো মনোযোগী ছিল না। তখন ইউনসিক জোরে চিৎকার করে বলে ওঠে, আমার নাম ইউনসিক, এখানে সবাই আমাকে এল্ডার বা বয়োজ্যেষ্ঠ বলেই ডাকে আর আমাকে সম্মান করে। আমি ফাদারের কাছে থেকে অনুমতি নিয়েছি যাতে তোমার সঙ্গে বসে খাবার খেতে পারি। আমি তোমাকে ইয়ার্ডে কাঁদতে দেখেছিলাম। যদি কোনো পূর্ণবয়স্ক মানুষ কাঁদে সবাই তাকে নিয়ে মজা করে। আমি যখন প্রথম জেলে এসেছিলাম আমার সঙ্গেও এমন সবই ঘটেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি। জেলে তুমি সেই সব কাজ করতে পারো যা হয়তো বাইরে করতে পারো না। এখানে তুমি শরীর চর্চা করতে পারো, কোনো নতুন জিনিস শিখতে পারো, অথবা পড়াশোনাও করতে পারো। এইসব করতে থাকলে তুমিও ধীরে ধীরে এখানে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। যখন সে কেকটি এগিয়ে দেয় তাইজং তখন ইউনসিকের হাতের ওপরে একটি দাগ লক্ষ্য করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাইজং ইউনসিকের বলা সব কাজগুলো করতে থাকে। সে শরীর চর্চা করে, বই পড়ে এবং তার গাছের পরিচর্যা করতে থাকে। এদিকে কয়েদিরা সুযোগ পেলেই তাইজংকে ধরে মারধর করতে শুরু করে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। সে কেবল শরীরচর্চা চালিয়ে যায় এবং নিজেকে আরও বেশি শক্তিশালী করতে থাকে। এরপর আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে ইয়োহান নামের এক ব্যক্তি যে তার অফিসে ফোনে একজনের সাথে কাজ নিয়ে কথা বলছিল। এরপর সে ক্যামেরা চালু করে। তার সামনে অনেকগুলো ক্যামেরা থাকলেও সে কেবল একটি মাত্র ক্যামেরাতেই মনোযোগ দেয়, যেখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছিল। আর এদিকে আমরা তাইজংকে দেখতে পাই, সে যখন কাজ করছিল চাষের, তখন গার্ড চলবান তার সাথে দেখা করতে আসে। চলবান তার চাষবাস দেখে বলে, তোমার এখানে সবজি লাগানো উচিত, এখন তো সবজির দাম বেড়ে গেছে। এরপর সে তাইজংয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমার এই দাগটা তো আর যাবে না, কোনো কয়েদি কি তোমাকে কষ্ট দিচ্ছে? তাইজং সেটা অস্বীকার করে আর বলে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এরপর চলবান তার সঙ্গে নিয়ে আসে একটি গাছ দেখিয়ে বলে, কি হয়েছে জানি না, কিন্তু এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তাইজং গাছটি পরীক্ষা করে বলে, এটিকে রোদে রাখা দরকার, আপনি চিন্তা করবেন না, আমি এটা ঠিক করে দেব। চলবান চলে যাওয়ার পরই ইউনসিক সেখানে আসে। সে তাকে বলে সে তার জন্য কেক এনেছিল। ইউনসিক তাকে বলে, কোনো খারাপ কাজ করবে না, তুমি যেমন আছো সবসময় তেমনই থেকো। এরপর সে তার নিজের ব্রেসলেটটি তাইজংকে দিয়ে বলে, এটা সবসময় তোমার কাছেই রেখো, এটা সবসময় তোমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। তাইজং অবাক হয়ে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? আপনি এমন কথা বলছেন কেন? ইউনসিক বলে, আমি মুক্তি পেতে চলেছি। তাইজং শুনে বলে, ও এই ব্যাপার, বাইরে গিয়ে কি করবেন? সে জানায়, আমার বাবার ইলেকট্রনিক্সের দোকান আছে, আমি সেটাই সামলাবো। আর হ্যাঁ, এখন থেকে তোমাকে এখানকার নতুন এল্ডার হতে হবে। এরপর সে তাইজংকে বিদায় জানায়। তাইজং জিজ্ঞেস করে, আপনি আমার প্রতি এত দয়া দেখাচ্ছেন কেন? ইউনসিক বলে, তুমি শুরু থেকেই আমার জন্য ভালো ছিলে। তাইজং বলে, যদি আমি খারাপ হতাম তবে কি হতো? ইউনসিক বলে, আমি জানি না, তবে আমি শুধু চাই তুমি সব সময় এমনই থাকো। এরপর সে তাইজংয়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। তাইজং তখন পেছন থেকে চিৎকার করে বলে, আমার জন্য আপনি যা করলেন তার জন্য ধন্যবাদ। এরপর তাইজং ইউনসিকের দেওয়া বাইবেলটি পড়ছিল। এরপর ঠিক তখনই সে দেখতে পায় তার পাশে এক কয়েদিকে অন্য কয়েদিরা বিরক্ত করছে। আর এই কয়েদি ছিল সেই ব্যক্তি যাকে আগে ইয়োহান ক্যামেরাতে দেখছিল। এরপরের দৃশ্যে দেখা যায় তাইজং যখন এল্ডারের কাজ করছিল তখন সেই কয়েদিটিকে তার কাছে ডাকে এবং তার সঙ্গে কথা বলে। তাইজং প্রথমেই তাকে বলে, তুমি জেলে এসেছো, প্রথম ভয় পাচ্ছ, এটা খুবই স্বাভাবিক, আমার সঙ্গেও এমনটা হয়েছিল। এরপর সে তাকে বাইবেল দিয়ে বলে, তোমার এটা পড়া উচিত, তাহলে তুমি ভেতর থেকে সাহস পাবে। এই কয়েদিটির নাম ছিল সিনিব। সে জানায়, আমি কিছুই ভুল করিনি। যদি আমি সেই ফোনের মালিকের কাছে না যেতাম যেটা ওখানে পড়েছিল তাহলে এমনটা হতোই না। সেই মেয়েটি আমাকে ফোনে বলেছিল যে এই ফোনটা আমার কাছে নিয়ে এসো, আমি তোমাকে টাকাও দেব। এই কথা শুনে তাইজং চমকে যায়।
সিনি বারো জানায় অপরাধের জায়গায় আমার আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল, কিন্তু আমি সেখানে কখনো যাইনি। একজন সরকারি উকিল আমার কাছে এসেছিল, সে আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি জানি সেও ওদের সাথে হাত মিলিয়ে আছে। এরপর সে উকিলের আইডি কার্ডটি দেখায় এবং তাইজং দেখে এটা সাংরুর কার্ড, আর এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সিনি বলে আমি ওকে আমার মা কোথায় থাকে বলে দিয়েছিলাম। এরপরে আমি শুনতে পাই সে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আমি আমার মাকে অন্য যে কারোর থেকে বেশি জানি। তিনি কখনোই আত্মহত্যা করতে পারেন না। এইসব লোক মিলেই আমার মাকে মেরেছে। তাইজং এই কথা শুনে হতবাক হয়ে যায়। এরপরের দৃশ্যে সে জেলে বসে কিছু নথি দেখছিল, সেগুলো দেখতে দেখতেই সকাল হয়ে যায়। বাইরে কয়েদিরা চিৎকার করছিল। সে বাইরে এসে দেখে সিনি বাইবেলের পাতাগুলো খেয়ে ফেলায় তার দম বন্ধ হয়ে যায়, মানে সে আত্মহত্যা করেছে। পরের দৃশ্যে দেখা যায় তাইজং এর সাথে সাংরো দেখা করতে আসে। সাংরো তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি জানতে পেরেছো? তাড়াতাড়ি আমাকে বলো। তাইজং বলে, এখানে আগে একটি নতুন কয়েদি এসেছিল, কিন্তু সে আত্মহত্যা করেছে। সে আমাকে বলেছিল সে আপনার সঙ্গে দেখা করেছিল। সাংরো বলে, আমি তাকে চিনতাম, আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। তাইজং বলে, আমি কি জানতে পেরেছি যদি আপনাকে বলি তাহলে কি আপনি আমাকে সাহায্য করবেন? সাংরো বলে, অবশ্যই। তাইজং বলে, আপনার কি মনে আছে আমি কে? একজন খুনি, নাকি এমন একজন যাকে ফাঁসানো হয়েছে? তাইজং বলে, আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ? তাইজং আবারও বলে, সে জানিয়েছে যে তার মা আত্মহত্যা করেছেন, কিন্তু আমি জানি যে আপনি তাকে মেরেছেন। সাংরো বলে, আমার মনে হয় তোমার কাছে কোনো তথ্য নেই। তাইজং চিৎকার করে আর বলে ওঠে, আমার ভাইকে কে মেরেছে? এরপরে সে সাংরোকে ধরে ফেলে। সাংরো নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, ঠিক আছে ধরে নাও, এটা সাজানো ছিল, তাতে কি প্রমাণ হয়? তোমার ভাইকে আমি মেরেছিলাম, অথবা এমন বলা উচিত যে তোমার মতোই তোমার ভাইয়েরও মৃত্যু হয়েছিল। এরপর আমরা বেশ কিছু দৃশ্য দেখতে পাই, কিভাবে কি ঘটেছিল, কিভাবে ফোন রাখা হয়েছিল, কিভাবে তার ভাইকে মারা হয়েছিল। তখন তাইজং চিৎকার করে বলতে থাকে, আমি তোদের সবাইকেই মেরে ফেলবো। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। পার্সোনালি আমি আপনাদেরকে এই ড্রামাটা অবশ্যই রেকমেন্ড করবো পুরোটা দেখার জন্য, কারণ আমি নিজে বসে পুরোটা দেখেছি, সত্যি অসাধারণ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পার্টে।